প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া 2025 এবং এসএসসি এসএলএসটি ইন্টারভিউ প্রক্রিয়া 2025 দুটো ইন্টারভিউ প্রসেসকে নিয়ে আমরা ভিডিও আপলোড করছি, যেগুলো আপকামিং প্রাইমারি ইন্টারভিউ এবং এসএলএসটি ইন্টারভিউয়ে কাজে লাগবে। আমরা মূলত আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে এসেছি এর অনেকগুলো পার্ট হবে। আজকের পার্ট 1-এ আমরা বেশ কিছু পেডাগজিক্যাল কোয়েশ্চেন, শিক্ষাদান প্রসেস রিলেটেড কোশ্চেন, ক্লাসরুম সিচুয়েশান বেসড কোশ্চেন এবং স্কুল সিচুয়েশান বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা তথাকথিত যে সমস্ত বই বাজারে আছে সেই সমস্ত বই এই ধরনের প্রশ্ন পাবে না, বা বেশ কিছু প্রশ্নগুলো আছে যেগুলো সত্যিই নতুন প্রশ্ন এবং যেখান থেকে ইন্টারভিউয়ে প্রশ্ন করে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে নেওয়া প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখো, তাহলে ভিডিওটা পুরো বুঝতে পারবে। আমরা আজকের সেটে যে প্রথম প্রশ্ন রেখেছি, শিক্ষক শব্দটির পূর্ণাঙ্গ রূপ কী জিজ্ঞাসা করতে পারে। প্রথমে বলে রাখি, যে কোনো প্রশ্নে যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা যদি স্যার হয় তাহলে স্যার, ম্যাম হলে ম্যাম বলে উত্তর শুরু করবে। যে শিক্ষক শব্দটির অর্থ হলো, মানে পূর্ণাঙ্গ রূপ হলো শিষ্টাচার, ক্ষমা ও কর্তব্য। 2 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। বিদ্যালয়ে একজন শিক্ষকের মূল কর্তব্য বা দায়িত্ব কার প্রতি থাকবে? অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে একজন শিক্ষকের মূল কর্তব্য বা দায়িত্ব প্রথমেই বলবে যে শিক্ষাদান এবং শিক্ষার্থীদের প্রতি তার কর্তব্য থাকবে। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে বা পরোক্ষভাবে সহকর্মী এবং অন্যান্য যারা আছে বিদ্যালয়ে তাদের প্রতিও থাকবে। সহকর্মী এবং অন্যান্য বলতে বিদ্যালয়ে বিভিন্ন স্টাফ থাকেন, তারাও সহকর্মী। এছাড়া মিড ডে মিলের ক্ষেত্রে বিভিন্ন রাঁধুনিরা থাকেন, কুককাম হেল্পার, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু সহানুভূতি বা কর্তব্য থাকবে। প্রথম কর্তব্য শিক্ষাদান এবং শিক্ষাকর্মীদের, এই শিক্ষার্থীদের প্রতি। 3 নম্বর প্রশ্ন, শিক্ষক ও ছাত্রের আচরণ কেমন হবেন? অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে আচরণ বা সম্পর্কটা কেমন থাকবে। আচরণ না লিখে এখানে লিখতে পারবে সম্পর্ক। আবারও বলছি, স্যার বা ম্যাম বলে শুরু করবে। যে শিক্ষক এবং ছাত্রদের মানে যে সম্পর্ক, সেটা হবে গুরু এবং শিষ্যের মতো। অর্থাৎ গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, সেখানে বন্ধুত্ব সম্পর্ক থাকে, সেখানে অভিভাবকের সম্পর্ক থাকে, সেখানে কোনো গাইড যিনি দেন সেরকম সম্পর্ক থাকে। অর্থাৎ গুরু এবং শিষ্য যে সম্পর্ক, সেরকম হবে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এটা সম্পূর্ণ প্রাইমারি টেটের প্রশ্ন, মানে প্রাইমারি যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য। এসএলএসটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, ফলে এসএলএসটির যারা পরীক্ষার্থী তারা এটা প্রশ্নটা স্কিপ করতে পারো। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পঠন দক্ষতা, রিডিং স্কিল বাড়ানোর জন্য কি করবেন? আমি উত্তরগুলো শর্ট করে দিয়েছি। এবারে এই পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা, সেটা যে রঙিন ছবি, বড় হরফে লেখা এমন শব্দ, পরিচিত শব্দ এবং বারবার পড়া ইত্যাদির মাধ্যমে কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর রিডিং স্কিল বাড়ানো যেতে পারে। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষার্থীদের কাছে শিক্ষা কখন বোঝা হয়ে দাঁড়ায়? অর্থাৎ কখন সেটা তারা শিক্ষাটাকে আনন্দভাবে নিতে পারে না। উত্তর হবে, যখন তা বোধগম্য ও প্রিয় না হয়ে ওঠে। অর্থাৎ শিক্ষার্থীদের কাছে যখন কোনো বিষয় সেটা তারা বুঝতে পারছে না এরকম, বা সেটা তাদের প্রিয় হয়ে উঠছে না। অর্থাৎ আমরা জানি কোনো অপ্রিয় জিনিস যে কেউ, সেটা হতে পারে শিশু শিক্ষার্থী হতে পারে, কোনো প্রাপ্তবয়স্ক মানুষ হতে পারে, যখন সেটা তার প্রিয় হয় না তখন সেটা সে দেখে না। অর্থাৎ যখন তা বোধগম্য এবং প্রিয় হয়ে উঠবে তখনই সেটা বোঝা হবে না, আর না হলেই শিক্ষাটা বোঝা হয়ে দাঁড়াবে। অর্থাৎ শিক্ষকের কর্তব্য হবে শিক্ষার্থীকে শিক্ষা দানের সময় তার বোধগম্য ও প্রিয় করে তার কাছে রিপ্রেজেন্ট করা। 6 নম্বর যেটা, শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখতে কি করবেন? অর্থাৎ শ্রেণীতে যদি অশৃঙ্খল হয়ে পড়ে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে কী করা যাবে? অবশ্যই সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজন ও বোধগম্যতার স্তর অনুযায়ী, এই বানানটা ভুল হয়েছে, পাঠদান এবং টিএলএমের ব্যবহার। অর্থাৎ যদি শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় না রাখতে পারে ক্লাসে, সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি কী চাইছে, সেই পাঠটা তারা যে বুঝতে পারছে না, সেটা কীভাবে বোঝালে তারা বুঝতে পারছে, সেই স্তরটা বুঝতে হবে, সেই প্রয়োজনটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী পাঠদান করতে হবে। তার সাথে সাথে ইম্পর্টেন্টভাবে বিভিন্ন টিএলএমের মধ্যে কিন্তু সব কিছু আছে। এখানে প্রজেক্ট ওয়ার্ক থাকতে পারে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকতে পারে, কালারফুল টিএলএম, চার্ট, ম্যাপ, সমস্ত কিছু টিএলএমের মধ্যে পড়ে যাচ্ছে। 7 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটা ভালো করে দেখবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোনো বইয়ে সাধারণত পাবে না, এগুলো পুরোপুরি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। বেশি করে প্রভিশনাল বা এক্সট্রা ক্লাস দিলে আপনি কি করবেন? অর্থাৎ প্রভিশনাল বা এক্সট্রা ক্লাস দিলে আপনি কি করবেন? এইখান থেকে বলে দিই, প্রভিশনাল ক্লাসটা হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, এক্সট্রা ক্লাসটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। সহজভাবে বলে দিই, প্রভিশনাল এবং এক্সট্রা ক্লাসের মধ্যে পার্থক্যটা কী। প্রভিশনাল ক্লাস মানে তোমরা জেনে রাখো, হাই স্কুলের ক্ষেত্রে কী হয়, নির্দিষ্ট রুটিন তৈরি হয়। ধরে নিচ্ছি আমি কোনো একটা স্কুলে 10 জন টিচার আছেন এবং সেই সময় হয়তো দেখা গেল সেই
ক্লাসে মোট 8টি ক্লাস চলছে, মানে 8টি পিরিয়ড হচ্ছে আর কি, 8টা সেকশন অনুযায়ী এবি করে সেকশন ভাগ করা আছে। তাহলে দুজন টিচার ওই স্কুলের কোনো নির্দিষ্ট পিরিয়ডে বা পরবর্তী পিরিয়ডে দুজন টিচার অফ থাকবেন, সেই সময় তিনি কিন্তু ক্লাসের মধ্যে নেন। কোনো একদিন দেখা গেল এই যে দুজন টিচার অফ থাকছে, সেই সময় কোনো একদিন কোনো একজন টিচার স্কুলে আসেননি বা তিনি নির্দিষ্ট কাজে বাইরে গেছেন, কোনো অনলাইন বা অফলাইন মিটিং অ্যাটেন্ড করেছেন, এই সমস্ত কারণে তার ক্লাসটা একজনকে নিতে হবে। ফলে এই যে দুজন টিচার এক্সট্রা থাকছে, তাদের মধ্যে কোনো একজনকে বা দুজনকে, যদি দুজন টিচার অ্যাবসেন্ট থাকে, এই প্রফেশনাল ক্লাস দিয়ে দেওয়া হয় যে ওই ক্লাসটা তুমি করো। অর্থাৎ সেই সময় যিনি প্রফেশনাল ক্লাস নিচ্ছেন তিনি কিন্তু ক্লাসের মধ্যে নেই, তার ছুটি মানে অফ পিরিয়ড ছিল, তিনি ক্লাস নিচ্ছেন। আর এক্সট্রা ক্লাসটা হয় প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। কেন বলে দিচ্ছি, কারণ প্রাইমারি স্কুলে একটা নিয়ম আছে, আমি লিখিত নিয়মের কথা বলছি, কোন স্কুলে কী হয় সেটা আমি জানি না। সেটা হচ্ছে কোনো স্কুলে যত বেশি টিচার থাকুক না কেন, কারণ আমরা জানি শিক্ষক যে ছাত্র অনুপাত অনুযায়ী শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকা থাকে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো ক্লাসে কিন্তু কোনো টিচার কোনো সময় অফ থাকবে না। অর্থাৎ প্রতিটা সময়ই প্রতিটা টিচার কোনো না ক্লাস নেবেন। এবার দেখা গেল ওই প্রাইমারি স্কুলে 10 জন টিচার, 10 জনই কোনো না কোনো ক্লাস নিচ্ছে, 10টাই ক্লাস ধরে নিচ্ছে আমি, এবিসি সেকশন করে আছে হয়তো। সেক্ষেত্রে কোনো একদিন একজন টিচার আসেননি বা তিনিও কোনো কাজে বেরিয়ে গেছেন, মিটিং আছে অনলাইন অফলাইন যাই হোক, সেক্ষেত্রে তিনি না, যদি 9 জন এসছে, ফলে কোনো একজনকে এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে। অর্থাৎ তার ক্লাসটা তো নিতেই হচ্ছে, তার সঙ্গে অন্য একটা ক্লাসের বা ওই ক্লাসের কোনো একটা সেকশনকে অ্যাড করে দেওয়া হলো, দিয়ে ক্লাস নিতে বলা হলো। সেক্ষেত্রে আপনি কী করবেন? অর্থাৎ সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আমি নেবো না, আরও তো মাস্টারমশাই আছে বা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে দেওয়া হোক, এই বিষয়টা। কিন্তু এই সমস্ত বিষয় নয়, আপনাকে সবসময় পজিটিভ বলতে হবে। প্র্যাকটিক্যালি আপনি কী করবেন আলাদা ব্যাপার। সেক্ষেত্রে বলতে হবে যে ওই নির্দিষ্ট শ্রেণীর ক্লাস দেওয়া হচ্ছে প্রফেশনাল বা এক্সট্রা ক্লাস, সেই ক্লাসের যে নির্দিষ্ট বিষয়টি পড়ানো হচ্ছে সেটা বুঝে নেবো, মানে কোনটা চলছে, এবং সেই অনুযায়ী ছাত্রদের বোঝানো হবে। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট বিষয়টি সঠিকভাবে বুঝে ছাত্রদের পাঠদান করব, এটা মনে রাখতে হবে। প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারত, যদি আপনাকে এক্সট্রা ক্লাস বা অতিরিক্ত ক্লাস দেওয়া হয় বা আপনার নির্দিষ্ট ক্লাসের থেকে বেশি ক্লাস দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন? তখন অবশ্যই উত্তর হবে ওই নির্দিষ্ট ক্লাস বা নির্দিষ্ট শ্রেণীর যে পাঠ যেটা পড়ানো হচ্ছে সেটা বুঝে নেব, দিয়ে তাদের সঠিকভাবে পাঠদান করব। 8 নম্বর প্রশ্নটা এর সঙ্গে রিলেটেড, কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝবেন। প্রফেশনাল ক্লাসে আপনি কি পড়াবেন? আমি একটু আগে আলোচনা করলাম প্রফেশনাল ক্লাসটা ব্যাপারটা কি। অর্থাৎ যে ক্লাসে আপনার অফ পিরিয়ড রয়েছে, হাই স্কুলের ক্ষেত্রে বলছি, সেই সময় অন্য টিচার না আসার জন্য সেই ক্লাসটা আপনাকে দেওয়া হলো। অর্থাৎ আপনি সাধারণত এই ক্লাসটা পড়ান না। ধরে নিচ্ছি আপনি হিস্ট্রি টিচার, হয়তো আপনি এ সেকশনে পড়ান 9-এর, সেক্ষেত্রে আপনাকে বি সেকশনের প্রফেশনাল ক্লাসটা দিয়ে দেওয়া হলো, ওই দিন ওই টিচার আসেননি। বা শুধুমাত্র হিস্ট্রি টিচার মানে হিস্ট্রি দেবে এরকমটা নয়, সেটা বেঙ্গলিও দিতে পারে আর্টসের সাবজেক্ট হিসাবে। যাই হোক, সেক্ষেত্রে আপনি কী পড়াবেন? এইগুলোর ক্ষেত্রে কখনোই উত্তর বলবেন না এটাই যে আমি আমার যে সাবজেক্ট সেটা পড়াবো, তা নয়। ওই দিন এই ক্ষেত্রে উত্তর বলতে হবে যে নির্দিষ্ট বিষয়ে যে নির্দিষ্ট টপিকটা পড়ানো হচ্ছে সেটাই পড়াবো। কারণ এক্ষেত্রে যেটা প্র্যাকটিক্যালি অনেক জায়গায় বা অনেকে করেন আর কি, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো দেখা গেল যিনি প্রফেশনাল নিচ্ছেন তিনি হয়তো হিস্ট্রির, এবং যে প্রফেশনাল ক্লাসটা দেওয়া হয়েছে তাকে এক্সট্রা জিওগ্রাফি, তিনি দেখলেন যেহেতু আমার এই মুহূর্তে 4th সেমিস্টারে 12-এর পরীক্ষা এসে গেছে কাছাকাছি, আমার কোর্স শেষ হয়নি, ফলে আমি আমার সাবজেক্টটা পড়িয়ে দিই। এটা কিন্তু হয় বা অনেকে করে, বা এই বিষয়টা আমি বললাম, কিন্তু এই সমস্ত প্রসঙ্গ ওখানে বলা যাবে না। ওখানে স্পষ্ট বলতে হবে যে প্রফেশনাল ক্লাসটা দেওয়া হয়েছে সেখানে যেটা পড়ানো হচ্ছে সেটা বুঝে নেবো কী পড়ানো হচ্ছে, এবং সেই অনুযায়ী ওই মুহূর্তে যে কোনো টিএলএম বা যার চার্ট পাবো সেই অনুযায়ী তাদেরকে ক্লাস করাবো। 9 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এটা। শিক্ষকহীন পাশের ক্লাসে বিশৃঙ্খলা হলে কী করবেন? অর্থাৎ আপনি ক্লাস নিচ্ছেন ক্লাস 9-এর, পাশের ঘরের ক্লাস 8-এর এ সেকশান আছে, সেই ঘরে হয়তো কোনো কারণে সেই সময় শিক্ষক আসেননি। এটা বিভিন্ন কারণে হতে পারে, হয়তো প্রফেশনাল ক্লাস দেওয়া হয়েছে ওই দিন, 8A সেকশনের যার ক্লাস ছিল তিনি আসেননি, যাকে প্রফেশনাল ক্লাস দেওয়া হয়েছে তিনি হয়তো খবরটা পাননি, বা যার ক্লাস আছে তিনি হয়তো বিশেষ কাজে ব্যস্ত আছেন। যে কারণেই হোক, শিক্ষকহীন পাশের ক্লাসে বিশৃঙ্খল হলে আপনি কী করবেন? এক্ষেত্রে আবার পজিটিভ উত্তর দিতে হবে যে নির্দিষ্ট ক্লাসে শিক্ষার্থীদের শান্ত করাবো, অর্থাৎ সেই ক্লাসে দ্রুত যাওয়া হবে এবং ওই ক্লাসে শিক্ষার্থী শান্ত করানো হবে, এবং নির্দিষ্ট পাঠটি পড়তে বলবো, অর্থাৎ যে পাঠটি তারা পড়ছে বা পড়া আছে আর কি, জিজ্ঞাসা করিনি, সেটা পড়তে বলবো, এবং এরপরে প্রধান শিক্ষককে বা নির্দিষ্ট শিক্ষককে খবরটি জানাবো, অর্থাৎ যার ক্লাস আছে তাকে বা প্রধান শিক্ষককে বা ওই যে স্টাফ কাউন্সিলিং যেখানে যারা প্রফেশনাল ক্লাসটা তৈরি করে যে শিক্ষক মশাই, তাকে জানাতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে নির্দিষ্ট পাঠটি আমি একটু পড়িয়ে দেবো, সেক্ষেত্রে বললে সমস্যা, কারণ আপনার জন্য নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ক্লাস আছে সেটা তাদেরকে বঞ্চিত করা হবে। আর একটা বিষয়, হয়তো 9-এর যে ক্লাসটা হচ্ছে আপনার, বা আমি ধরি যদি 11-12-এর ক্ষেত্রেই ভাবি, আপনি হয়তো বেঙ্গলি ক্লাস পড়াচ্ছেন,
আপনি 12-এর ক্ষেত্রে গিয়ে দেখলেন ফিজিক্সের হয়তো ধারক এবং ধারকত্ব পড়ানো হচ্ছে, কি কোনো মোশনের কোনো চ্যাপ্টার ফ্রিকশন কিছু পড়ানো হচ্ছে, সেক্ষেত্রে আপনার পক্ষে হয়তো সম্ভব নয় পড়ানোটা। আপনি বেঙ্গলি টিচার ফিজিক্স কী করে পড়াবেন? পড়াতেই পারেন, আলাদা ব্যাপার, কিন্তু নির্দিষ্ট পার্টটি পড়তে বলবো এটা কিন্তু বলবেন, নির্দিষ্ট পার্টটি পড়াবো বললে হবে না। সেক্ষেত্রে দুটো সমস্যা, এক হচ্ছে আপনার সাবজেক্ট আলাদা হতে পারে, 2 নম্বর হচ্ছে আপনি যাদের পড়াচ্ছিলেন তাদের বঞ্চিত করা হবে। 10 নম্বর ইম্পর্টেন্ট বিষয়, এটাও বিশৃঙ্খলা রিলেটেড, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বাইরে বিশৃঙ্খলা হলে আপনি কী করবেন? অর্থাৎ যখন অফ পিরিয়ড আছে, আপনি দেখছেন টাপরুমে বসে আছেন, বাইরে কোনো ছেলে টয়লেটে গিয়ে বদমাইশি করছে বা ঝগড়া করছে, বা যখন একদম টিফিন বাচ্চাদের, সেই সময় বাচ্চারা বদমাইশি করছে, কি আপনি শ্রেণীকক্ষে পড়াচ্ছেন সেই সময় দেখছেন কেউ বদমাইশি করছে বাইরে দাঁড়িয়ে, হয়তো তারা ঝড়ঝাঁটি করছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ উত্তর হবে, আমি দ্রুত সেই স্থলে উপস্থিত হয়ে, যেখানে তারা বদমাইশিটা করছে আর কি, সেখানে যাব এবং সকলকে বুঝিয়ে সমস্যার সমাধান করে তাদেরকে শ্রেণীকক্ষে বা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো। অর্থাৎ যদি সেই সময় ক্লাস না চলে, অর্থাৎ টিফিন পিরিয়ড, সেক্ষেত্রে শ্রেণীকক্ষে না পাঠিয়ে যারা যেখানে খেলাধুলা করছিল আর কি, সেই জায়গায় চলে যেতে বলবো। অর্থাৎ এই স্টেপটা কিন্তু আপনাকে নিতে হবে। এছাড়া আমরা এই সিরিজে প্রায় 50টা বা 60টার মতো প্রশ্ন আলোচনা করবো, এই ধরনের প্রশ্ন। তোমরা প্রত্যেককে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে নিও পরবর্তী আপডেটের জন্য।